এক-১১ নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কোট করতে চাই। বিশেষ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে। আপনার অতি ভক্ত দুর্বল চিত্তের বেঈমান কাউকে কাছে রাখার চেয়ে আপনার বেয়াদব ধরনের মানুষগুলোকে বা বিশ্বস্ত কাছে রাখা অত্যন্ত জরুরি। কারণ দুর্বল চিত্তের মানুষ যার অতি ভক্তি দেখে যাকে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবেন বা কাছে রাখবেন, আপনার নিরাপত্তা দায়িত্ব হোক, রাষ্ট্রের দায়িত্ব হোক, ওই দুর্বল চিত্তের মানুষ ভীত সন্ত্রস্তই হোক বা আনলফুল কমান্ডের কারণে হোক, সে আপনার সাথে বেইমানি করবে এবং আপনার পেছনে আঘাত করতে, ছুরি মারতে কার্পণ্যবোধ করবে না। কারণ সে তার নিজের জীবনটাই বাঁচাতে চাইবে, নিজের স্বার্থই আগে দেখবে। বাট বেয়াদব মানুষগুলো, তারা যদি একবার আপনার প্রতি আপনার ভক্ত হয় বা বিশ্বাস বা আস্থা স্থাপন করে, ওই বেয়াদব মানুষ কিন্তু জীবন দিয়ে হলে আপনাকে বাঁচাবে। আমি এখন যাই ১-১১তে প্রকৃতপক্ষে কী ঘটেছিল সে বিষয়ে। ১-১১তে এক্স্যাক্টলি তাই ঘটেছিল। বেয়াদব শ্রেণীর মানুষগুলো কিন্তু বিএনপি তথা তারেক রহমানের সাথে বেইমানি করেনি, বরং বেইমানি করেছে বিএনপি যাদেরকে অতি ভক্তি করে, যাদের অতি ভক্তি দেখে, যাদেরকে বিশ্বাস করে, যাদেরকে সবচেয়ে আস্থাভাজন মনে করেছিল, সেই মানুষগুলোই। আচ্ছা, এখন যাই ১-১১তে কী হয়েছিল। আপনারা সবাই জানেন যে ১-১১ দিন বাংলাদেশে যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় ২০০৬ সালের আম, আহ, আহ, আপনার জানুয়ারির ১১ তারিখে যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, সেই দিন আসলে ইমার্জেন্সি ডিক্লেয়ার করার আগ মুহূর্তে কী ঘটেছিল। যেদিন ওই ঘটনা ঘটে তখন কিন্তু আমি এক এক করে আসি। সেনাপ্রধান মইনু আহমেদ, তৎকালীন সিজিএস ছিল জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, এবং তৎকালীন ডিজিএফআই ডিজি ছিল জেনারেল মেজর জেনারেল রুমি, সাদিক হাসান রুমি। আর তখন সাভার ডিবি জিওসি ছিল জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। আর এটিএম আমিন, ব্রিগেডিয়ার বারি, তারা ছিল তখন ডিজিএফআইতে। এখন তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটাইলো বা ঘটলো কিভাবে? একটা বিষয় হয়তো অনেকে এটা জানেন কি না আমি জানি না। মেজর জেনারেল সাদিক হাসান রুমি, তিনি কিন্তু ডিজিএফআই ডিজি থাকলেও তিনি তখন ছুটিতে ছিলেন, এবং তিনি ঘটনাটা আন্দাজ করতে পেরে তিনি লন্ডনে বা দেশের বাইরে কোনো একটা রাষ্ট্রে চলে গিয়েছিলেন ছুটি কাটানোর কথা বলে। আসলে ছুটি কাটানো জেনারেল সাদিক হাসান রুমির মূল লক্ষ্য ছিল না। মূলত তিনি বিষয়টাকে এড়াতে চেয়েছিলেন। এখানে একটা জিনিস নোট করবেন, এটাও কিন্তু এক ধরনের কাপুরুষতা। সাদিক হাসান রুমি হয়তো বা বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেনি বা করছে কিনা আমি জানি না, বাট তিনি ওই মুহূর্তে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নিজেকে আত্মরক্ষার জন্য বা একটা ঝামেলা থেকে বাঁচার জন্য। তিনি কিন্তু পারতেন বিষয়টা বিএনপিকে জানাতে বা এই বিষয়টাকে কোনোভাবে বন্ধ করতে। তো সাদিক হাসান রুমি যখন ছুটিতে চলে গেলেন, ডেলিভারেটলি তিনি কিন্তু বিষয়টা জেনে ছুটিতে চলে গেলেন, এবং তখন ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে ছিল। আমি আপনাদেরকে এখানে যে তথ্যগুলো দেবো, এই তথ্যগুলো আমি একজন ব্যক্তির কাছ থেকে নেওয়া না। মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, অনেক সিনিয়র অফিসার সহ জুনিয়র অফিসার অনেকের সাথে আমি কথা বলে ক্রস চেক করে তারপর আমি তথ্যগুলো প্রদান করছি। তো তখন ব্রিগেডিয়ার জেনারেল বারি, তিনি ছিলেন চৌধুরী বারি, তিনি ছিলেন অ্যাক্টিং ডিজিএফআই ডিজি। তো এখন মূল ঘটনা যাই। আর তখনও মেজর জেনারেল গোলাম মোহাম্মদ ডিজিএফআই ডিজি হিসেবে তখনও জয়েন করেননি, তিনি জয়েন করেছিলেন আরও পরে। তো এখন ওই সময় আরও একজন সামরিক ব্যক্তিত্ব ওই দিন বঙ্গভবনে ছিলেন, তিনি ছিলেন মেজর জেনারেল রুহুল আমিন। রুহুল আমিন চৌধুরী, তিনি কিন্তু সামরিক ব্যক্তি হিসাবে না, তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ফার্স্ট ফেজে যারা উপদেষ্টা ছিলেন, তাদের তিনি একজন ক্যাবিনেট সদস্য ছিলেন, রুহুল আমিন চৌধুরী। তো ১১ তারিখে তখন বিশেষ করে সব বিএনপি মানে ওই যে ক্যাবিনেটের যারা উপদেষ্টা যারা ছিল, ৭জন না কতজন যেন প্রথম ফার্স্ট ফেজে যারা উপদেষ্টা হয়, যারা পরবর্তীতে পদত্যাগ করেছিল, তারা তখন শৃঙ্খলা কমিটির বা ক্যাবিনেটের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে জয়েন করার জন্য তারা তখন বঙ্গভবনে ছিলেন, এবং তাদের অধিকাংশ সামরিক সচিব, তৎকালীন সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল আমিন তার রুমে বসা ছিলেন তারা অধিকাংশ। আর ওই দিন কেন শৃঙ্খলা মিটিং রাখা হয়েছিল, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। শৃঙ্খলা মিটিং রাখা হয় বঙ্গভবনে, যখন রাষ্ট্রপতির ওখানে শৃঙ্খলা মিটিং হয়, সেখানে কিন্তু কিছু ব্যক্তির কিছু অ্যাপয়েন্টমেন্ট বাই ডিফল্ট থাকেন। যেমন ওখানে ডিজিএফআই থেকে ব্রিগেডিয়ার বারি ছিলেন, যদি ওখানে শৃঙ্খলা মিটিং না থাকতো তিনি থাকতে পারতেন না।
তারপরে আপনার ব্রিগেডিয়ার বারী, তারপরে এটিএম আমিন বা আমাদের তারপরে জেনারেল জাহাঙ্গীর, তিনি খুব সম্ভবত তখন পিএসও এফডি বা কিছু একটা হবেন। এই ব্যক্তিগুলো তখন ওই ক্যাপাসিটি বলে সেখানে ছিলেন। এখন এরা কেন সেখানে ছিলেন? কারণ ওই দিন যে একটা ঘটনা ঘটানো হবে তার প্রস্তুতি স্বরূপ। কারণ বঙ্গভবনে ওই শৃঙ্খলা কমিটির মিটিং ছাড়া কিছু কিছু ব্যক্তি ঢুকতে পারে না। ওই শৃঙ্খলা কমিটি মিটিংয়ের নামে তাদেরকে আগেই বঙ্গভবনে ঢুকিয়ে রাখা হয়েছিল। আচ্ছা, এখন প্রেসিডেন্ট ওই দিন যখন ওই শৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রেসিডেন্ট যখন উপস্থিত, ঠিক ওই মুহূর্তে প্রেসিডেন্টের কোনো এক এডিসি তৎকালীন সামরিক সচিবকে এসে জানান, মইনু আহমেদ কোনো প্রেসিডেন্টের কোনো একজন, প্রেসিডেন্টের তিনজন এডিসি থাকে, একজন এয়ারফোর্সের, একজন নেভির এবং আর্মির। আর্মির থেকে যিনি এডিসি ছিলেন ওই এডিসিকে মইন আহমেদ ফোন করে জানান যে সামরিক সচিবকে বল আমাকে রেড ফোনে কল দিতে। তৎকালীন সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল আমিন তখন মইন আহমেদকে কল ব্যাক করেন। তখন মইনু আহমেদ সামরিক সচিবকে বলেন, রাষ্ট্রপতির সামরিক সচিবকে বলেন যে রাষ্ট্রপতিকে বলো আমি তার সাথে দেখা করতে চাই। রাষ্ট্রপতিকে যে সামরিক সচিব বলেন যে স্যার আপনার সাথে সেনাপ্রধান দেখা করতে চায়। রাষ্ট্রপতি ওই মিটিংয়ে লোকজনের সামনে তিনি বললেন আসতে বলো। নর্মালি কিন্তু রাষ্ট্রপতির এইরকম ক্ষেত্রে বলার কথা না। তিনি বলার কথা যে ঠিক আছে আমি রুমে যেয়ে তাকে কল করছি বা আমি পরে চিন্তাভাবনা করে বলছি বা আমাকে একটু সময় দাও। তিনি এত দ্রুত এই সিদ্ধান্ত, একটা সেনাপ্রধান আসবে ওই রকম ক্রাইসিসে, এবং তিনি খুব সহজে বলে দিলেন আসতে বলো। তার মানে কি ডালমি কুচ কালা। রাষ্ট্রপতি আগে থেকেই বিষয়টা জানতেন বা মইনু আহমেদের সাথে রাষ্ট্রপতির একটা সম্পর্ক ছিল, যেটার পরবর্তী স্টোরিটা আমি একটু পরে বলছি। যেদিন মইনু আহমেদ এই ফোনটা করে সেদিন কিন্তু 1/11, আর 7ই জানুয়ারি মইনু আহমেদ কিন্তু রাষ্ট্রপতির সাথে গোপনে দেখা করেছিলেন। এটা কিন্তু এখনও কেউ জানে না। এটা জানেন রাষ্ট্রপতি আর মইনু আহমেদ, আর হয়তো ডিজিএফআই তৎকালীন কয়েকজন কর্তা ব্যক্তি জেনে থাকতে পারে। তো মইনু আহমেদ এমনভাবে সামরিক সচিবের সাথে যোগাযোগ করলেন যে আজই তিনি 7 তারিখে যে তার দেখা হয়েছে এটা কেউ, মানে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আচ্ছা, এরপরে আসলে পুরো ঘটনাটা স্টেজিং ছিল রাষ্ট্রপতি, মইনু আহমেদ আর মাসুদউদ্দিন চৌধুরী। এখন প্রশ্ন আসতে পারে মাসুদউদ্দিন চৌধুরী কীভাবে আসলো? আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে পুরো পরিকল্পনা, এই পুরো পরিকল্পনার লিডিংয়ে কে ছিল বা সবচেয়ে সাহসী ভূমিকা কে নিয়েছিল? অ্যাকচুয়ালি এই পুরো পরিকল্পনাতে লিডিং বলেন, সাহসিক ভূমিকা বলেন মাসুদউদ্দিন চৌধুরী। এটা উদাহরণ দিয়ে যদি বলা হয়, যেখানে একটা নৌকা চলতেছিল, নৌকা ঘাটে ভিড়বে, ঠিক ওই মুহূর্তে আপনাকে কেউ ধাক্কা দিয়ে নামিয়ে দিল। ওই ধাক্কা দেওয়ার কাজটা করেছে মাসুদউদ্দিন চৌধুরী, আর যাকে নামিয়ে দিয়েছে তিনি মইনু আহমেদ। এই গেমের মধ্যে সামনে ধাক্কা দিয়ে ফালানো ব্যক্তি হচ্ছে মাসুদউদ্দিন চৌধুরী, আর যাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে তিনি হলো মইনু আহমেদ। কারণ মইনু আহমেদ ছিল একটা আপনার খুব খুব দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করা একটা মানুষ এবং কাপুরুষটাই। উনি কিন্তু অত সাহসী না, একটা স্প্লিট কাওয়ার্ডিস পার্সোনালিটি যাকে বলা যায়। মানে আপনার তার ব্যক্তিত্ব খুব ক্ষণে ক্ষণে স্প্লিট পার্সোনালিটি বলা হয়, যারা আপনার ঘন ঘন ব্যক্তিত্ব বা আপনার মুড চেঞ্জ করে, সিদ্ধান্ত চেঞ্জ করে। আরেকটা হচ্ছে একটু কাওয়ার্ডিস টাইপ ছিল, ভীরু টাইপ। সো ওনার মতো একজন কাপুরুষ মানুষ কিন্তু আসলে এত বড় সিদ্ধান্ত নিতে পারতেন না। এটা নিয়েছেন কী জন্য? ওই মাসুদউদ্দিন চৌধুরীর কারণে। সো তার মানে এখানে লিডিং, বিহাইন্ড দ্য সিন লিডিংয়ে ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী, এবং সাহসী ভূমিকাও ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। মইনু আহমেদ ছিলেন তার গেমের স্টুল, গেমের একটা টুল। এই যে গেমের যে তার এই গেমের যে একটা টুল হিসাবে যে কাজ করছে মইনু আহমেদ, এই টুলেই একসময় কিন্তু আবার এই মাসুদউদ্দিন চৌধুরীর সাথে বিশ্বাসঘাতকতা করে। সেটা আপনি পরে জানতে পারবেন, কারণ মাসুদউদ্দিন চৌধুরী এখান থেকে একটা সময় দেখবেন সাইডলাইন হয়ে গেছে কীভাবে, আমি পরে বলবো। আচ্ছা, এখন মইনু আহমেদ যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে চলে আসলেন, তার সাথে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হইলো। মইনু আহমেদ চলে আসার পরে মইনু আহমেদকে সামরিক সচিব তার রুমে কোনো এক জায়গায় বসাইলেন। ইন দ্য মিন টাইম রাষ্ট্রপতি মিটিং শেষে লাঞ্চে চলে গেলেন। বা রাষ্ট্রপতির পেছন সাইডে, রাষ্ট্রপতির অফিসের পেছন সাইডে একটা রুম আছে, গোপন মিটিং কক্ষ। সেখানে মইনু আহমেদকে নিয়ে যখন সামরিক সচিব প্রবেশ করে, তখন তিনি দেখতে পান যে ওই জায়গায় অলরেডি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর ব্রিগেডিয়ার জেনারেল বারী ওখানে উপস্থিত, এবং এটা আর কেউ জানতো না। তো পরবর্তীতে এবং ইন দ্য বাই দ্য ওয়ে, মইনু আহমেদ আসার পূর্বে তিনি আবার সামরিক সচিবকে বললেন যে তুমি নেভাল চিফ এবং এয়ারফোর্সের চিফকেও ডাক দিও।
তো অ্যাকর্ডিংলি সামরিক সচিব নেভাল চিফ এবং এয়ারফোর্সের চিফকে ডাকলো। এখানে একটা কথা খেয়াল রাখবেন, মইনু আহমেদ কিন্তু পারতো নেভাল চিফকে এবং এয়ারফোর্সের চিফকে সরাসরি ফোন করে বলতে, কেন বলেন নাই? কারণ সামরিক সচিব এদের কাউকে দাওয়াত দেওয়া মানে রাষ্ট্রপতির দাওয়াত দেওয়া। সামরিক সচিব একটা ইনস্ট্রাকশন পাস করা, সামরিক সচিবকে তো রাষ্ট্রপতির একজন স্টাফ সচিব, তো তিনি একটা ইনস্ট্রাকশন দেওয়া বা তিনি একটা বিষয়ে কাউকে আসতে বলা মানে এটা রাষ্ট্রপতির ইনস্ট্রাকশন। তিনি তার তো নিজের কোনো কথা থাকতে পারে না নর্মালি সিনিয়রদের ক্ষেত্রে। জুনিয়রদের ক্ষেত্রে তিনি পারেন, বাট মিলিটারি কার্টসের ক্ষেত্রে সিনিয়র লেভেলে যদি কোনো জুনিয়র স্টাফ কোনো কথা ইনস্ট্রাকশন পাস করে তার মানে এটা হায়েস্ট লেভেল থেকে অর্ডারটা আসছে। তো রাষ্ট্রপতির, যদিও রাষ্ট্রপতি তাকে এটা বলেনি, মইনু আহমেদ বলেছেন যে তুমি তাদেরকে জানাও। তো নেভাল চিফ এয়ারফোর্সের চিফ তারাও চলে আসলো। তো নেভাল চিফ এয়ারফোর্সের চিফ মইনু আহমেদ এরা যখন ওই রাষ্ট্রপতির ওই গোপন কক্ষে ঢোকে তখন সেখানে অলরেডি দুজন ব্যক্তি উপস্থিত ছিল সেখানে, ব্রিগেডিয়ার বারি এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তো সেখানে তারা যখন বসলো ওখান থেকে রাষ্ট্রপতি সামরিক সচিবকে বলে তুমি চলে যাও। তখন অথচ এখানে ডেকোরাম অনুযায়ী তিন সার্ভিসের সার্ভিস চিফরা যদি প্রেজেন্ট থাকে কোনো একটা মিটিংয়ে রাষ্ট্রপতির ভবনে তখন কিন্তু বাই ডিফল্ট এটা হচ্ছে ডেকোরাম যে ওখানে কিন্তু সামরিক সচিব থাকার কথা, কারণ সামরিক বিষয়েই তিনি সচিব। সো সামরিক বাহিনীর প্রধানরা যখন আসবেন তখন সেখানে তার থাকাটা জরুরি। তার মানে ওখানে লেফটেন্যান্ট আমিন যে তাকে হয়তো বা তারা কগনিজেন্সে বা বিশ্বাসে নেননি, যে কারণে তিনি ওখান থেকে এক পর্যায়ে তাকে রাষ্ট্রপতি বিদায় করে দেন, তিনি চলে যান। এবং পরবর্তীতে রাষ্ট্রপতিকে এই বিষয়ে যখন কোনো একজন স্টাফ জিজ্ঞেস করে স্যার আপনি অমুক দিন অমুক স্যারকে আপনি সামরিক সচিবকে কেন বের করে দিয়েছিলেন, তখন রাষ্ট্রপতি বলেছিল যে ওখানে যেহেতু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ছিল তো তার তো আর থাকার দরকার নেই। বাট এখানে এফডি পিএসও এফডি থাকা আর সামরিক সচিব তো এক জিনিস না। যাই হোক, এরপরে সেখানে তাদের মিটিং হলো অ্যান্ড ওখানে সিদ্ধান্ত হলো ইমার্জেন্সি ডিক্লার, এবং এটা কখন 4টা থেকে 4:30টার মধ্যে, এবং এটা সাইন হয়ে গেল কাগজে। বাই দ্য ওয়ে এখানে আরেকটা কথা বলে রাখি, মইনু আহমেদ যখন সামরিক সচিবকে বলে যে আমি রাষ্ট্রপতির সাথে দেখা করব, একটু পেছনে যাই, তখন তিনি এখানে নিজে থেকে একটা কথা বলেছেন যে রাষ্ট্রপতি তুমি তো জানো যে বর্তমানে সিচুয়েশনটা কীরকম এবং ইউএন থেকে তো একটা চিঠি আসছে, এটা নিয়ে কথা বলে। ইউএন চিঠি সম্পর্কে আপনারা কিন্তু অনেক কথা শুনেছেন যে ইউএন একটা ভুয়া চিঠি নিয়ে একটা ভয়ভীতি দেখানো হয়েছিল। আসলে চিঠিটা ভুয়া ছিল না, ওই চিঠিটা ছিল জেনুইন, কিন্তু ওই চিঠিটাকে ডিস্টর্ট করা হয়েছিল। চিঠিটার মধ্যে কিছু শব্দ বাদ দিয়ে কিছু শব্দ ঢুকানো হয়েছিল। চিঠি ইউএন থেকে আসছিল কিন্তু ওইটাকে কিছু কিছু শব্দ অ্যাড করা হয়েছিল রাষ্ট্রপতি তথা এই পুরো সিস্টেমটাকে ভীত সন্ত্রস্ত করার জন্য। যাই হোক, পরবর্তীতে সেখানে জরুরি অবস্থা ডিক্লেয়ার করা হলো এবং সাইন করা হলো। যখন ওইটা সাইন করা হলো, সাইন করার পরে তখন এটিএম ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন তিনি কোথায় ছিলেন, এখানে প্রশ্ন থাকতে পারে না যে আসল নাটের গুরু কোথায় ছিলেন। এটিএম আমিন ছিল তখন সামরিক সচিবের রুমের কক্ষে, তিনি হলো ওভারঅল সব কিছু দেখতেছিলেন এবং তার কাছে একটা পিস্তলও ছিল, এটা ওই স্টাফরা দেখেছে। এবং এটিএম আমিনের সাথে আরেকজন অফিসার ছিল, তিনি হলো লেফটেন্যান্ট কর্নেল আফজাল, যিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন। এই লেফটেন্যান্ট কর্নেল আফজাল এটিএম আমিনের সাথে ছিল। এরা দুইজন পুরো বঙ্গভবনের বিষয়টা তারা অবজার্ভ করতেছিলেন কি হচ্ছে না হচ্ছে, যদি ইনকেস কোনো ঘটনা ঘটে যাতে এটা ব্যাকআপটা তারা নিতে পারেন। এবং এটিএম আমিনের কাছে পিস্তলটা দেখা গিয়েছে, অন্যদের কাছে কি এটা দৃশ্যমান ছিল না, বাট এটিএম আমিন পিস্তল ক্যারি করেছিল। তার মানে কি সে প্রেডিক্ট করেছিল কিছু একটা ঘটতে পারে, দে ক্যান বি চ্যালেঞ্জড। সো যখন এরপর যাই হোক, এরপর যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার হইলো, সাইন হয়ে গেল 4টা 4:30টার দিকে, তখন ওই সামরিক সচিবের রুমে যারা ক্যাবিনেট সদস্য উপদেষ্টারা যারা ছিল তত্ত্বাবধায়ক সরকারের, তারা তখন তাদের গাড়ির ফ্ল্যাগ নামায়া তারা চলে গেল। তাদেরকে যে সামরিক সচিব বলল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে এবং আপনাদের ইয়াটাকে বাতিল করা হয়েছে, সো নোমর। সো তারা তাদের সার্ভিসেস নোমর রিকোয়ার, তারা তাদের মতো ওখানে চলে গেল। সন্ধ্যার দিকে মাসুদউদ্দিন চৌধুরী কিন্তু তখন বঙ্গভবনে উপস্থিত ছিল না। তাহলে সে কী করছিল? মাসুদউদ্দিন চৌধুরী ছিল আশেপাশে, কারণ তিনি তখন বঙ্গভবনে কোনো প্রোটোকলে ঢোকার মতো তার স্কোপ ছিল না, কারণ সাভার ডিবি ডিউসি তিনি এখানে কেন আসবেন। বাট তিনি ওভারঅল পুরো প্রোটেকশনের দায়িত্বে সব কিছু তিনি ছিলেন। এটিএম আমিন, মাসুদউদ্দিন চৌধুরী, মইনু আহমেদ, এই পার্টিটা ছিল অ্যালাইন, এক লাইন। আপনার মানে যদি ধরেন এখানে যে
আপনার বাইরের সাইডটা, বঙ্গভবনের বাইরের সাইডটা কাভার দিয়েছে মাসুদউদ্দিন চৌধুরী, বঙ্গভবনের ভিতরে ইন্টেলিজেন্সটা কাভার দিয়েছে এটিএম আমিন, আর রাষ্ট্রপতি প্লাস অনন্য জিনিসগুলোকে এটাকে আহ, সম্পূর্ণ ম্যানেজ করেছে মঈন আহমেদ। সাথে তিনি আদার স্টাফদেরকে নিয়েছিলেন, যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তারপরে ব্রিগেডিয়ার বারী, এবং বাকি দুই সার্ভিসের প্রধান, এই ব্যক্তিগুলো, আর রাষ্ট্রপতির নিজে। কারণ মঈন আহমেদ একটা কথা স্টেটমেন্ট বলেছিলেন 7 জানুয়ারি তিনি যে সাক্ষাৎ করেছিলেন, ওই দিন ওই গোপন সাক্ষাৎ সম্পর্কে মঈন আহমেদ ওই সাক্ষাতের ইমিডিয়েট পরে কোনো একজন ব্যক্তির কাছে, আমি তার নামটা এখানে যে কোনো কারণে ডিক্লেয়ার করছি না, কোনো একজন ব্যক্তির কাছে মঈন আহমেদ নিজে বলেছিলেন, এবং তিনি একজন জেনারেল, তৎকালীন সার্ভিং জেনারেল, তিনি তাকে বলেছিলেন যে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? রাষ্ট্রপতি তো আমাকে বলেছে দায়িত্ব নিয়ে নিতে। তো মঈন আহমেদ খুব খুশি ছিল। তার মানে কি, রাষ্ট্রপতি মঈন আহমেদের সাথে 7 জানুয়ারি এই প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চলছিল। আর এটা তার মানে মঈন আহমেদ, মাসুদউদ্দিন চৌধুরী এবং রাষ্ট্রপতি, এই তিনজন হলো একদম সরাসরি, এবং এদের মেকানিজমে এটিএম আমিন। আচ্ছা, এখন আসি 1/11 সন্ধ্যার সময় কি হয়েছিল। সন্ধ্যার সময় মাসুদউদ্দিন চৌধুরী এটিএম আমিনকে নিয়ে এসে সামরিক সচিবকে বললেন যে তুমি আমাদের সাথে চলো, আমরা চিফ অ্যাডভাইজার খুঁজতে যাব। রাষ্ট্র ব্যবস্থা কোথায় চিন্তা করেন তখন, মানে 9 ডিবির জিওসি এবং ডিজিএফের একজন কর্মকর্তা, তারা খুঁজতে যাবে কে চিফ অ্যাডভাইজার হবে। তো যাই হোক, তারা এইভাবে খুঁজতে খুঁজতে পরে, যাই হোক, সন্ধ্যার সময় তখন তাদের সাথে ওই সামরিক সচিব কোনো কারণে, যে কোনো কারণে তিনি যাননি, না যাওয়ায় তারা দুজনে খুঁজতে গেলেন। এবং তারা ইন দ্য মিন টাইম, এখানে আরেকটা কথা বলি, ওই সময়টায় কেন আপনার মার্শাল ল জারি করা হয়নি? তার মানে কি মঈন আহমেদ এটা দেননি? নো, মঈন আহমেদ পারলে মার্শাল ল জারি করতেন, তাহলে কেন করেননি? কারণ ছিল তার ঠিক একদিন বা ইমিডিয়েট আগে ইউএস অ্যাম্বাসি থেকে, তার নামটা আমার খেয়াল নেই, তৎকালীন ইউএস অ্যাম্বাসেডর, আমার নামটা মনে আসলে বলবো, ইউএস অ্যাম্বাসি থেকে ইউএস অ্যাম্বাসেডর এসে তিনি বলেছিলেন যে ইউ ক্যান ডু এনিথিং আদার দেন মার্শাল ল, তোমরা মার্শাল ল টাইপ কিছু একটা করতে পারবা, অ্যাবসলুট মার্শাল ল করা যাবে না। এটা ইউএস অ্যাম্বাসি থেকে পরিষ্কার তাদের প্রতি একটা, তাদের মানে দিক থেকে তাদের মতামত ছিল। তো যে কারণে মার্শাল ল দেওয়ার মতো সাহস মঈন আহমেদ পাননি। আচ্ছা, এখন এই পুরো প্রক্রিয়াটায় আপনারা সংক্ষেপে যতটুকু বুঝলেন, এর পরবর্তীতে তো ধাপে ধাপে যেটা হয়েছে আপনারা জানেন, যে বাংলাদেশে তারপরে কীভাবে সরকার গঠন হইলো, কীভাবে কী হলো। তো মূলত মূল নাটের গুরু এই ব্যক্তিরা ছিল, এবং এই ব্যক্তিদের সাথে এর পরবর্তীতে যারা যারা যোগ হয়েছে তারা আসলে স্বার্থান্বেষী মহল। তবে স্বার্থান্বেষী মহল ছিল, এবং এই স্বার্থান্বেষী মহল যারা, তারা অলরেডি বিভিন্ন মিডিয়াতে অলরেডি বিভিন্নভাবে আইডেন্টিফাইড হয়েছে। বাট এখানে আমার মূল যে কথাটা, আপনি খেয়াল করে দেখেন, মঈন আহমেদ কে ছিল? বিএনপির সিলেক্টেড একটা কাপুরুষ, তার সাথে বেইমানি করেছে। তারপরে ইয়াজউদ্দিন আহমেদ, সে কে ছিল? বিএনপি সিলেক্টেড একটা কাপুরুষ, তিনিও বেইমানি করেছেন। খেয়াল করে দেখেন তো। এবং এই জায়গাটা একজন ব্যক্তি সম্পর্কে আমি অনেকের মতামত পেয়েছি, ব্রিগেডিয়ার বারীর কথাটা, তার ব্যাপারে এটা অনেকেই বলেছে যে ব্রিগেডিয়ার বারী ইনিশিয়ালি অনেক কিছু ইনভলভ থাকতে পারে, বাট তবে তিনি পরিণতিটা যে এরকম কিছু হবে এটা তিনি আন্দাজ করতে পারেন নাই। কারণ তিনি অ্যাকচুয়ালি একটু সাহসী টাইপ, মাথা গরম টাইপ মানুষ, বাট সে পিওর দেশপ্রেমিক, বা বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা ওই রকম টাইপ মানুষ না। বাট তিনি কিছু কিছু জায়গায় মাথা গরম করে, বা কিছু জায়গায় সিনিয়রের কথায় কনভিন্স হয়ে কিছু জিনিস ভুল করছেন, এটা অনেকের মন্তব্য করেছেন তাকে নিয়ে। আবার অনেকে উল্টাটাও বলেছেন যে তিনি অনেক সব কিছুর সাথে ছিলেন। তবে আবার অনেকে, ম্যাক্সিমামেই যেটা বলেছে যে তিনি পুরো পরিকল্পনাটা বুঝে উঠতে পারেননি, বা তার মধ্যে কিছু সরলতার কারণে তিনি কিছু জায়গায় ভুল করেছেন। বাট এটিএম আমিন সম্পর্কে মোটামুটি 90%-এর উপর আমি যতজনের সাক্ষাৎকার, যতজন ইন্টারভিউ নিয়েছি, যতজনের সাথে কথা বলেছি, প্রত্যেকেই একটা মত দিয়েছেন যে এটিএম আমিন সব কিছুর মধ্যেই সম্পৃক্ত ছিলেন। পুরো গেমটা, মাস্টার মাইন্ডটা এটিএম আমিনের দিক থেকে হয়েছে, আর সাহস যোগানোর, শক্তি যোগানোটা পুরো মাসুদউদ্দিন চৌধুরী করেছেন। আচ্ছা, এখন আসি নেক্সট ধাপে, মাসুদউদ্দিন চৌধুরীর পরিণতিটা কী হয়েছিল।
মাসুদুদ্দিন চৌধুরী যখন মঈন আহমেদ এই ইমার্জেন্সি ডিক্লার করাইলেন, ঠিক 2-3 সপ্তাহ পরেই মঈন আহমেদ দেখতে পেলেন মাসুদুদ্দিন চৌধুরী যে থ্রেট ফর হিম। তিনি তখন মাসুদুদ্দিন চৌধুরী যে তার জন্য একটা হুমকি, এটা বুঝতে পেরে তিনি কি করলেন, মাসুদুদ্দিন চৌধুরীকে 9 ডিপ থেকে সরানোর জন্য প্রমোশনের নামে আর্মিতে আপনার ভ্যাকান্সি ক্রিয়েট করলেন এবং র্যাঙ্কটাকে এক ধাপ আগায় দিলেন। নিজে জেনারেল হইলেন এবং 4-5টা লেফটেন্যান্ট জেনারেল পদ তৈরি করলেন। ওই পদ তৈরি করে সেখানে একটা জায়গায় ওই কয়েকজনকে বসে, যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এক জায়গায় বসলো, মাসুদুদ্দিন চৌধুরীকে পিএসএ এফডি বানাইলো, এরকম এবং তারপরে জাহাঙ্গীরকে আবার সে কিউএমজি বানালো। এরকমভাবে বিভিন্ন অফিসারকে তিনি প্রমোশন দিয়ে তারপর লেফটেন্যান্ট জেনারেল জহিরকে একটা পদে বসাইলেন। এইভাবে তিনি মাসুদুদ্দিন চৌধুরীকে টোটালি 9 ডিপ থেকে সরিয়ে ফেলেন। সরিয়ে তিনি তারপরে পিএসএ এফডি বানালেন। তারপরে কিছুদিন যাওয়ার পরে তিনি তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করলেন এবং তাকে টোটালি পাওয়ারলেস করে দিলেন। কিন্তু তাই বলে মাসুদুদ্দিন চৌধুরী কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। তিনি মঈন আহমেদ ভয় পেয়েছেন, তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন, কিন্তু মাসুদুদ্দিন চৌধুরী যে পুরো ঘটনা ঘটেছেন এটার রেওয়ার্ড হিসেবে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে তাকে রাষ্ট্রদূত বানায়। মাসুদুদ্দিন চৌধুরী কিন্তু যখন পিলখানা ঘটনা ঘটে তখনও কিন্তু তিনি বাংলাদেশে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, ওই ঘটনার পরে তিনি যদি অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর হতে পারেন, তার মানে কি আওয়ামী লীগের কোনো একটা বিষয় তার সাথে ছিল, আদারওয়াইজ সে কেন রেওয়ার্ডেড হবে, এবং তার এক্সটেনশনও কিন্তু আওয়ামী লীগ করেছিল। সো এই জায়গাটায় বিএনপির সাথে পরিকল্পিতভাবে যেটা মানে বিরোধিতা বা ষড়যন্ত্র, এটা মাসুদুদ্দিন চৌধুরী ছিল। মঈন আহমেদ কাপুরুষতাবশত হোক, যেভাবে হোক তিনি বেইমানি করেছেন। এটিএম আমিন, এদের ব্যাপারে একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর এছাড়া অন্যান্য বিষয়ে অন্যান্য অফিসার যারা, তাদের ব্যাপারে অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে। তো আজকের মতো এখানেই, বাকি ডিটেলস নিয়ে আরেকদিন আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।